চলছে বিশ্বকাপ, ঠিক আছে না, বিশ্বকাপই তো চলতেছে, কিন্তু বিশ্বকাপ চলতেছে, বিশ্বকাপের সেমিফাইনালে অলরেডি ফ্রান্স উঠে গেছে, কিন্তু এদিকে যে একটা বাংলাদেশের দলের যে একটা অঘটন ঘটে যাচ্ছে এটার খবর আপনারা জানেন? হ্যাঁ, জিম্বাবুয়ের বিপক্ষে কি হইতেছে, বাংলাদেশ কিন্তু এরই মধ্যে জিম্বাবুয়ের সাথে 3 ম্যাচের ওয়ানডে 2 ম্যাচ হয়ে গেছে এবং 1 ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ সিরিজ হেরে গেছে। এটা সিরিজ হারে নাই, তার আগে বাংলাদেশ টেস্ট খেলছে জিম্বাবুয়ের সাথে, সেই টেস্টে ইনিংস পরাজয় সহ জিম্বাবুয়ের কাছে হারছে। এবং ওয়ানডেতে যে কি হয়েছে, বাংলাদেশের 141 রান ফার্স্ট ওয়ানডেতে, বিলিভ কর 50 ওভারের খেলা, 141 রান তো আজকে টি-টোয়েন্টি তো কিছু না, 50 ওভারে 141 রান করতে যা বাংলাদেশ 116 রানে অল আউট হয়েছে। সেকেন্ড ম্যাচে তো জিম্বাবুয়ে অনেক ভালো রান করছে, 247, মানে হিউজ টার্গেট, এটা পাহাড় সমান টার্গেট দিচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশ সেখানে অবশ্য 234 রানে অল আউট হয়েছে, মানে 13 রানে হারছে। গত ম্যাচে 26 আর এই ম্যাচে 13, মানে 25-26 রান। মোটামুটি বাংলাদেশ পেসটা আর কি মেনটেন করতেছে হারের, কিন্তু বাংলাদেশ এদিকে জিম্বাবুয়ের সাথে ধুমায় হারতেছে, কেউ জানে না, কেউ কিন্তু জানে না। মজার বিষয় জানেন, এই সময় যেখানে আমরা দেখার কথা যে বাংলাদেশের যারা ক্রিকেটের যারা মানে ইয়া করে কন্টেন্ট বানায় এদেরকে তো এতদিনে ধুয়ে ফেলার কথা ছিল যে জিম্বাবুয়ের সাথে, তারা কিন্তু এখন সেখানে নাই। তারা কোথায় আছে? তারা এখন বিশ্বকাপ নিয়ে আছে, সবাই এখন বিশ্বকাপ নিয়ে আছে। আর এই সুযোগে চিন্তা করেন, আর এই সুযোগে বাংলাদেশ ইচ্ছা মতন হারে নিতেছে। হ্যাঁ, যে এটাই আবার মনে করেন এটাই সুযোগ, হারতে থাকো, কোনো সমস্যা নাই, পরে আর কোনো সুযোগ বলবে আসবে না। না। আলটিমেটলি বাংলাদেশ দল সদ্যই অস্ট্রেলিয়ারে তো হারাইলো, ওয়ানডেতে মনে হারাইছে না, সিরিজ হারাইছে, আর সেই দলটাই কিনা জিম্বাবুয়ের কাছে এইভাবে। মানে বাংলাদেশ না একটা, মানে বাংলাদেশ ক্রিকেট দলটা ওই যে বাচ্চাদের মতো, একদম বাচ্চাদেরকে হয় না, ওই বাপ মা সামনে থাকলে এই পড়ো না কেন, যে একটু বাপ মা ঘুরলো মোবাইল চালাতে শুরু করলো। মানে আমার 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 এটা দেখার পরে এখন খালি প্রশ্ন একটাই যে মানে তাহারা কোথায়, যাহারা এগুলো নিয়ে অনেক বেশি কথা বলে, যাহারা এদেরকে একদম ধুয়ে দিতে ওস্তাদ থাকে। মেইন কথা কি, আমাদের দেশের সাংবাদিকতা বলি বা যাই বলি না, সাংবাদিকতা না, মূলত সাংবাদিকরা তাদের জায়গা থেকে অনেক বেশি ভালো, কিন্তু আমাদের দেশে কন্টেন্ট ক্রিয়েটর নামে সাংবাদিক আছে, অনেকেই আছে, তারা হয় কি যে তারা হচ্ছে মৌসুমী, তারা যখন যেটা পাচ্ছে সেটাকে লুটে পুটে খাচ্ছে। মেইন কথা হচ্ছে কি, তারা এখন ফুটবল বিশ্বকাপ চলতেছে, তাদের এখন মেইন বিষয় হচ্ছে ফুটবল। ভাই ধরেন আমরাও তো কন্টেন্টই বানাচ্ছি, আমরাও তো কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু দেখেন আমাদের কয়টা ভিউজ আছে বা আমাদের কয়টা সাবস্ক্রাইবার আছে, আমাদের কিছুই নাই। আমরা ফ্র্যাঙ্কলি ভাই সত্যি কথা বলতেছি, যদি ইনকাম কখনো আসে আলহামদুলিল্লাহ, না থাকলে আমরা আমাদের বন্ধুরা আমরা দুজন মিলে কি কথা বলি সেগুলাই শেয়ার করি। মূলত খেলাটাকে ভালোবাসি বলে মনে চাইছে যে একটু কথা বলি না, আসলে কথা বলার প্ল্যাটফর্ম তো আপনাদের সাথে এই জায়গাটাই, মানে আমরা যে কথাগুলো এতদিন চায়ের আড্ডায় বসে বলতাম সেটা আজ ভিডিও আপনাদের সাথে একটু আমরা কথা বলতে চেষ্টা করতেছি, এটার থেকে বেশি কিছুই না। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন, এটাই আমাদের চাওয়া থাকবে, আর কিচ্ছু না। কারণ আমরা এমনিতে কিন্তু খুব মিশুক, মানে আমরা যেখানেই বসি সেখানে আসর জমায় ফেলতে পারি। তো চিন্তা করলাম যে আমরা যদি আপনাদের সাথে আসর জমানোর চেষ্টা করি, খারাপ কি, জমলে তো আলহামদুলিল্লাহ ভালো। এখন আমাদের দেশের যে কন্টেন্ট ক্রিয়েটররা, মানে এরা নিজেদেরকে সাংবাদিক নামে পরিচয় দেয়, আলটিমেটলি তারা কোনো সাংবাদিক না, তারা কন্টেন্ট ক্রিয়েটর। তারা যেভাবে আসলে মানে বাংলাদেশ দল হেরে গেলে যেভাবে কথা বলে, তাদের যে টোন চলে আসে, বা তারা যে অনেক রকমের অনেক কিছু যে বলে না, এগুলো আসলে ভাই কি, এগুলো হচ্ছে কি চাটুকারিতা, ওয়ান কাইন্ডস অফ, এগুলো আসলে ভালো না। এখন দেখেন বাংলাদেশ দল হারতেছে, একটা সিরিজ হেরে গেছে, কারো কোনো মাথা ব্যথা আছে? মানে এত বাজেভাবে হারতেছে, মানে 50 ওভারের খেলায় বাংলাদেশ 116 রানে অল আউট হয়েছে। আপনারা এটা বিশ্বাস করতে পারতেছেন? এটা আর তো ভালো কথা বলি, এর মাঝখানে আরো একটা অঘটন ঘটছে, এই নিউজও অনেকের কাছে নাই, আমি দিতেছি এটা। ইন্ডিয়া আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে, ইন্ডিয়া আয়ারল্যান্ডের কাছে টি-টোয়েন্টি হেরে গেছে, কেউ জানে না। মানে ইন্ডিয়া ইভেন ইংল্যান্ডের সাথে কে খেলতেছে কি জানি কি খেলতেছে, বাংলাদেশের লোকজন বা আমিও নিউজে ওইভাবে দেখি না, কারণ হচ্ছে যে এখন ফুটবল চলতেছে, সবাই ফুটবলের মৌসুমটা থাকলে না, ইভেন এখন তো জটটা অনেক বেশি, ফুটবল জ্বর মোটামুটি 103-এ, কারণ সামনে সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, আর বেশি দিনও নাই, বেশি দূরেও নাই। এই ফুটবলটা শেষ হলেই শুরু হবে যে বাংলাদেশ জিম্বাবুয়ে, মনে করেন যে যারা মেইনলি ফুটবল নিয়ে কাজ করে, আপনারা তাদেরকে তো, তারা তো দেখবেন যে তারা খুব বেশি লাইমলাইটে নাই, তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত। যারা মনে করেন যে সবসময় ক্রিকেট নিয়ে অনেক বেশি মারামারি করে না, হ্যাঁ, এরাও দেখবেন যে এখন দেখেন ফুটবল নিয়ে কথা বলে, এদের এখন ক্রিকেট নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এরা মনে করেন যে এদের মানে এদের আসলে ভাই সমস্যা আছে আমাদের, আমরা মানে জাতিগত ভাবেই আমাদের একটু প্রবলেম আছে। আমরা কি সেই কাতারে কিনা আমরা সেটা জানি না, কিন্তু আমরা একটু বিশ্বাস করি ভাই যে আমরা নিজেদের মতো ভাই। এই টপিকটা নিয়ে আসলে কথা বলা আমাদের কোনো কথাই ছিল না, কারণ চ্যানেলটা পুরোপুরি আমাদের হচ্ছে ফুটবল বেস, আমরা সবসময় ফুটবল নিয়েই হচ্ছে থাকতে চাই, ফুটবল নিয়েই কথা বলতে চাই। বাংলাদেশ দলের এই অবস্থা দেখার পর আমার মনে হলো যে কোথায় তাহারা, বাংলাদেশে আসলে ফুটবল উন্মাদনাটা এমন জায়গায় পৌঁছাইছে যে একজন, মানে খুব খারাপও লাগছে নিউজটা শুনে আমার, যে ব্রাজিলিয়ান একজন সমর্থক হচ্ছে
আত্মহত্যা করে মারা গেছে ব্রাজিল হারার পরে। মানে বাংলাদেশে ফুটবলের উন্মাদনাটা এত বেশি যে বাংলাদেশে যখন মানে যেখানে ব্রাজিল আর্জেন্টিনা বাংলাদেশের কোনো দল না, একটা সাউথ আমেরিকান দল, একটা নন মুসলিম কান্ট্রি, তারপরও তাদের জন্য এই পরিমাণ উন্মাদনা বাংলাদেশের লোকজনের যে এখানে নিজের দেশকেও ভুলে গেছে, যে নিজের দেশ যে হারে যাচ্ছে ক্রিকেটে, যেটা নিজের দেশের মেন খেলা, সেখানে যে 12টা বেজে যেতেছে মানুষের কোনো খেয়াল নাই। যদি বাংলাদেশে কোনো সময় ফুটবল জাগরণ হয়, ফুটবল যদি আসলে হামজাদের হাত ধরে ওইভাবে ফুটবল ওয়ার্ল্ড কাপে ডমিনেট করতে পারে, সেদিন সেদিন আসলে ইতিহাস মানে ওইটা ওইটা বাংলাদেশের আসলে হিস্ট্রি হবে। বাংলাদেশ আসলে ওই সময় অন্যভাবে কানেক্ট হবে, কারণ বাংলাদেশের মানে সব লোকই, কম বয়স্ক যত লোক আছে সব লোকই ফুটবলের সাথে অনেক বেশি কানেক্টেড, অনেক বেশি ইমোশনাল। এবং ফুটবলটা সবথেকে জনপ্রিয় হওয়ার একটা বড় কারণ হচ্ছে গিয়ে টাইমটা। টাইমটা একটা নির্দিষ্ট টাইম, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে খেলাটা শুরু হচ্ছে, খেলাটা শেষ হয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগতেছে, চোখের শান্তি। এই 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে একটা টান উত্তেজনা, রোমাঞ্চ, কত রকমের নাটক আপনারা দেখবেন। মানে এই খেলাটা ভালো লাগবে না কেন ভাই? এটা তো আর এমনি এমনি দ্য গ্রেটেস্ট শো অন আর্থ হয় নাই। গ্রেটেস্ট শো অন আর্থ এটাকে বলা হয় মূলত কিসে? অলিম্পিককে। কিন্তু অলিম্পিককে ছাপায়া এখন ফুটবলকে বলা হয় কি? দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। সো আমাদের যত যাই হোক না কেন, আগে নিজের দেশ। আমাদের দেশের মানে বর্তমানে কি খেলা চলতেছে কেউ কি জানে? আমার মনে হয় না জানে। খুব কম মানুষই আপনারা জানেন। সো আগে নিজের দেশ, পরে অন্যের দেশ। পরে আমরা এগুলো আমার দেখব। কিন্তু মনে হচ্ছে যে কাউয়ের দিকে দেখে আমাদের দেশের ফুটবলের একটু নড়ে চড়ে বসা উচিত, যে যে এরকম একটা টিম মানে 5 লক্ষ দেশের একটা মানুষ, মানুষ সেখান থেকে থেকে যদি তারা ওয়ার্ল্ড কাপ খেলতে পারে, আর্জেন্টিনার সাথে তাহলে খেলছে তারা। বাংলাদেশেরও কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলতে পারা উচিত। উচিত। এবং এটা হামজার হাত ধরে বা হামজা চৌধুরী কিংবা জায়ান আহমেদ কিংবা শামিদ সোম তাদের হাত ধরে যদি আসলে বাংলা যদি কিছু করতে পারে, সেটা সেদিনই হবে বাংলাদেশের ফুটবলের বাংলাদেশের জন্য একটা ফুটবলে কিন্তু একটা ইন্টারেস্টিং পার্ট আছে, সেটা কি জানিস? কি সেটা হচ্ছে বাংলাদেশের ফুটবলে সব থেকে বেশি গোল কোন স্ট্রাইকারের না, কোন মিডফিল্ডারের না, একজন ডিফেন্ডারের, তপু বর্মন, বাংলাদেশের সার্জিও রামোস। মানে বাংলাদেশের সর্বোচ্চ গোল স্কোরার বর্তমানে যতজন অ্যাক্টিভ প্লেয়ার আছে বাংলাদেশ, সেটা হচ্ছে তপু বর্মন সর্বোচ্চ বাংলাদেশের হয়ে ইন্টারন্যাশনাল গোল করছে। বাংলাদেশ দলের আসলে মানে একটা মানে নাম্বার 9 যে কি অভাব বাংলাদেশ দলের। নাম্বার 9 কি? বাংলাদেশের তো অভাবের কোনো শেষ নাই। না অভাবে শেষ নাই, বাংলাদেশের অভাবের বাট কোনো শেষ নাই। আমরা এরকম একটা নাম্বার 9 তো লাগে। মানে হামজা মানে আমি যদি এখনো মনে পড়ে আমার যে খুব সম্ভবত সেটা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নাকি ভারতের বিপক্ষে ম্যাচে হামজা মানে বলটা পায়ে পাওয়ার পরে সে খুব সম্ভবত রাকিবকে ইশারা করছিল যে সামনে যাও, আমি বল ওখানে দিচ্ছি, একটা ইশারা করছে সামনে যা। হামজা ঠিক সেদিকে বলটাও মারছে। ওই পাশে আমার প্লেয়ারটা খেয়াল আসতেছে না, যেই থাকুক না কেন, সে না বুঝেই নাই যে হামজা কই বল মারছে। আমি নিশ্চিত যদি হামজা বুঝছে একটা কঠিন একটা ডিসিশন এটা তার জন্য হইতে যাচ্ছে, কিন্তু হামজা হচ্ছে বাংলাদেশ দলের ডিফেন্ডার, সেন্টার ব্যাক, সব রাইট ব্যাক, লেফট ব্যাক, গোলকিপার, মিডফিল্ডার, মানে স্ট্রাইকার, তবে মানে সবকিছু। এই বাংলাদেশটা মানে এই বাংলাদেশ দলটাকে এইভাবে বাংলাদেশের ফুটবলের প্রতি, বাংলাদেশ দলের ফুটবলের প্রতি মানুষের ভালোবাসার জাগানোর একটা বড় জায়গা হচ্ছে হামজা চৌধুরী। এখন এই লোকটাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যতদিন ধরে রাখতে পারবে, এটা বাংলাদেশের জন্য ততদিন লাভ। দয়া করে এই মানুষটার সাথে কখনো মানে এটা রিকোয়েস্ট থাকবে যে মানুষটা যেন কোনো কারণে কষ্ট না পায়, কিংবা শামিদ সোম কিংবা জাহান আহমেদ এরা যেন কোনো কারণে কষ্ট না পায়। এবং আমাদের দেশে যে কিছু সমস্যা আছে, আমাদের দেশে কিছু সমস্যা আছে যে বিদেশি বংশোদ্ভূতরা আমাদের কেন খেলতে আসবে, আমাদের নিজেদের দেশ ভাই, আমাদের নিজেদের দেশের প্লেয়াররা যদি ভালো খেলতো তাহলে তো আমাদের বাইরে হাত দেওয়া লাগতো না। আর যেহেতু ওরা তো আমাদের ভাই দেশের মানুষ। না এখানে একটা কথা বলি আমি, কাউভার্ডদের কোনো প্লেয়ারই কাউভার্ডদের নিজস্ব লিগে খেলে না, কাউভার্ডদের কোনো মাঠই নাই, সেখানে কোনো স্টেডিয়ামই নাই যেখানে ওরা খেলবে, ওদের কোনো লিগ চলে, কিছুই চলে না, ওরা সবাই বাইরেই খেলে। মানে ফুটবলটা কিন্তু বাইরে অনেক ওয়েল স্ট্রাকচার, যেমন স্পেনে আর্জেন্টিনার লিগ কিন্তু অতটা নামি দামি না, বা ব্রাজিলের লিগ কিন্তু অতটা নামি দামি না। নামি দামি লিগ কোথায় আছে? ইংল্যান্ডে আছে, স্পেনে আছে। সব থেকে নামি লিগ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ, ইপিএল। তারপরে হচ্ছে লা লিগা, তারপরে আছে হচ্ছে বুন্দেসলিগা, তারপরে হচ্ছে আছে হচ্ছে ইয়ে কি বলে এটাকে, সিরিয়া, যেটা ইটালির লিগ আর কি। যাই হোক, ওগুলাতে যাওয়ার দরকারই নাই। এখন বাংলাদেশের প্লেয়াররা যদি ওইখানে খেলে, ওখানে খেলে যদি ইন্টারন্যাশনালি ও হচ্ছে সাপোর্ট দেয়, তাহলে তো বেটার। এটা তো আমাদের দেশের জন্য একটা ভালো জিনিস, কিন্তু আমাদের মানে আমি জানি না লিগ যদি ওই পরিমাণ জায়গায় যেতে পারে ভালো। আমাদের প্লেয়ার গুলোর মধ্যে না মানে আন্ডারস্ট্যান্ডিং না, আমাদের হিংসাটা অনেক বেশি। এটা আমাদের প্লেয়ার না, আমাদের দেশেই এটা বেশি, আমাদের নিজস্বতার মধ্যে অনেক হিংসা। ঠিক আছে,
আমার মনে হয় এই জিনিসগুলো যদি বাংলাদেশ বাদ দিতে পারবে, থমাস ডুলি এখন যেভাবে কাজ করতেছে আমার মনে হয় বাংলাদেশ অনেক দূর যাবে। এখন টিম যদি ভালো হয়, টিমের মধ্যে সবাই যদি আসলে নিজস্বতা ধরে রাখে যে আমরা সবাই এক, আমরা সবাই এক ও অবিচ্ছেদ্য, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা একসাথে যদি খেলি, আমরা বাংলাদেশ ইনশাল্লাহ, আমি জানি না বাট আমার ধারণা যে আমরা ইনশাল্লাহ আগামী 2030 এর বিশ্বকাপে না কোয়ালিফাই করতেও পারি। না না 2030 আমি কেন ধরবই না। 48 দলের বিশ্বকাপ এখন কোয়ালিফাই কেন করতে না পারবে না? 48 দলের বিশ্বকাপে কাতার কোয়ালিফাই কোয়ালিফাই না, করতেছে, আমরা কেন qualify কাতার করছে, কিন্তু আমি ধরে নিতে পারি 2034 সালের বিশ্বকাপে যদি বাংলাদেশ নিজেদেরকে ধরে রাখতে পারে ইনশাল্লাহ বাংলাদেশ qualify কোয়ালিফাই করতে পারে। মানে আমি আরো আগে আশাবাদী ঠিক আছে। 2030 এও ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের কোয়ালিফাই এখন করা উচিত। থমাস ডুলি যেহেতু একটা ওয়ার্ল্ড কাপে আগে থেকে যেহেতু আপনার বাংলা দলটাকে ধরছে, আমার মনে হয় সে এই 4টা বছর তার মাথায় ওই প্ল্যানটাই থাকবে যে আমরা যেভাবেই হোক একটা ওয়ার্ল্ড কাপ খেলি। যদি একটা ওয়ার্ল্ড কাপ খেলতে পারি ভাই, সেদিন দেখবেন যে আপনি আর বাংলাদেশে কোনোদিন ব্রাজিল আর্জেন্টিনার জার্সি বা ব্রাজিল আর্জেন্টিনার পতাকা আর কারো বাসাতে কখনোই দেখতে পারবেন না। এবং সেই দিনটাতে বুঝবেন যে হ্যাঁ, এটাই আমাদের বাংলাদেশের ফুটবল এবং এটাই আমাদের বাংলাদেশের ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা। ঠিক আছে। সো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং বিয়ন্ড অন সাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই বন্ধু সোনামণি আর্জেন্টাইন ফ্যান, তার জন্য দোয়া করবেন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।